শরীয়তপুরের ডাকাত দলের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন অন্তত 4 জন। পরে স্থানীয়দের গণপিটুনিতে প্রাণ গেছে 2 ডাকাত সদস্যের। স্বৈরাচার পতনের পর গত 7 মাসের মাথায় গত 2 সপ্তাহে দেশের সব প্রান্তে চুরি, ডাকাতি, লুণ্ঠন, চাঁদাবাজি, খুন, ধর্ষণ সবকিছু সমানভাবে বেড়েছে। দেশের এমন কোনো প্রান্ত নেই যেখানে চুরি, ডাকাতি, ধর্ষণ কিংবা হুমকি ধমকি অথবা লুণ্ঠন হচ্ছে। অপরাধের মাত্রা এতটাই বেড়েছে যে এখন রাত থেকে দিন পর্যন্ত বিভিন্ন প্রান্তে মানুষ নিজ দায়িত্বে তার এলাকা পাহারা দিয়ে স্থিতিশীল পরিস্থিতি ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে। র্যাব, পুলিশের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবেই কাজ করছে না, কাজে আসছে না সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট পাওয়ার পর্যন্ত। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়েছে যে 25 তারিখ রাত 3টা বাজে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করে সেটা ব্রিফ করেছেন দেশের জনগণকে। কিন্তু কি কারণে এতটা বিশাল নাজুক অবস্থা তৈরি হয়েছে? স্বৈরাচার পতনের 7 মাসের মাথায় যেখানে এতটা নাজুক অবস্থা ছিল না, কেনই বা মাত্র 2 সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি নাজুক অবস্থা তৈরি হয়ে গেছে সারা দেশ জুড়ে? কেন বা টার্গেট কিলিং হচ্ছে? কেনই বা ছাত্র থেকে শুরু করে ব্যবসায়ী, সাধারণ মানুষ সবাইকে টার্গেট করা হচ্ছে? কারা করে যাচ্ছে এসব? এর পেছনের কারণ কি? কোন গোষ্ঠী এর পেছনে কাজ করে যাচ্ছে? এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে? এমন যত খুঁটিনাটি প্রশ্ন রয়েছে এবং কোন হুমকির মুখে রয়েছে বাংলাদেশ, এর সবকিছু তুলে আনার চেষ্টা করব আজকের ভিডিওতে। তিনি ক্ষমতা দখল করতে চাইছেন, অন্যদিকে তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হতে চাইছেন। সেনা প্রধান তো রয়েছেন এবং তার বর্তমান বক্তব্য মনে হচ্ছে তিনি রণে ভঙ্গ দিয়েছেন। তাহলে কতটা সম্ভব তারেক রহমানের পক্ষে প্রধানমন্ত্রীর কুর্সি দখল করাটা? চাপি মূলত বাংলাদেশে এই সরকার বদল করে একটি অধিক ভারতপন্থী সামরিক বাহিনীর নেতৃত্ব সরকার গঠনের একটা পায়তারা চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান যে সন্দেহজনক এমবিগিউয়াস বক্তব্য দিয়েছেন, যে ধমক দিয়েছেন, সেই বক্তব্য কার বিরুদ্ধে গিয়েছে? জামাতের একজন শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন, এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে, তুমি আজকে মামু বাড়িতে আছো। আওয়ামী লীগের ভাই আপনারা এই দেশের মানুষ, আপনাদের এই যে আমরা হাসাহাসি করছি, দাদা আজকে বলছিল যে আমি খুব খুশি, আসলেই খুশি, খুব খুশি। আপনাদের যে কোনো ধরনের এই ধরনের ক্রাইসিসে আমি সবসময় খুশি, কারণ আপনারা এই দেশে আজ পর্যন্ত যত বড় বড় ধরনের যত মানে আর্টিফিশিয়াল যেই হত্যাকাণ্ডগুলো করা হয়েছে, সেটা সেই গান পাউডার থেকে শুরু করে ওই পিলখানা, তারপরে আন্দোলন, হেফাজত, সব জায়গায় নির্মম রসিকতা করেছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, শরীয়তপুরের ডাকাত দলের এলোপাথারি গুলি, হাত বোমা, গণপিটুনিতে নিহত 2। বাংলাদেশকে অচল করে দেওয়ার ভয়ঙ্কর নীল নকশা ফাঁস, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিক ইলিয়াসের চাঞ্চল্যকর মন্তব্যের ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। শরীয়তপুরের ডাকাত দলের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন অন্তত 4 জন। পরে স্থানীয়দের গণপিটুনিতে প্রাণ গেছে 2 ডাকাত সদস্যের। আহত আরও 5 ডাকাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মাদারীপুরের রাজার চরে ডাকাতির চেষ্টার সময়ে এলাকাবাসীর প্রতিরোধে পালাতে গিয়ে শরীয়তপুরে ধরা পড়ে তারা। শুক্রবার রাত 11টা শরীয়তপুর শহরের রাজগঞ্জ এলাকায় ঢুকে একদল ডাকাত। তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করে এলাকাবাসী। এ সময় কীর্তিনাশা নদীতে স্পিডবোট নিয়ে পালানোর চেষ্টা করে ডাকাত দল। এলোপাতাড়ি গুলি ও হাত বোমা ছড়ে ডাকাতরা। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন 4 জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে পাঠানো হয়েছে ঢাকায়। ডাকাতের খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মসজিদে মসজিদে করা হয় মাইকিং। মুহূর্তেই শত শত মানুষ ঘিরে ফেলে ডাকাতদের। 7 জনকে আটক করে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। পরে সুপর্দ করা হয় পুলিশের কাছে। গুলি ছড়ার পরে ওরা বাঁচতে না পারে আবার পিছনে ব্যাক করে হীরা বেড়ার ওই জায়গায় ধরা হয়েছে। বোট নিয়ে যাইতেছে, তখন ইট পাক্কেল মারছে লোকজনের, পরে গুলি চালাইছে। পিঠে মানে 2 জন মনে মারা গেছে সম্ভবত, লাস্টে যে 2 জন আছে ডাকাইদের 7 জনই ধরা বসে জায়গায়। ডাকাতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 7 জনের মধ্যে 5 জন আশঙ্কাজনক অবস্থায় আসছে, তাদেরকে প্রাইমারি চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। আর 2 জন অলরেডি আমরা তাদেরকে মৃত পেয়েছি। এই ডাকাতিতে ব্যবহৃত যে অস্ত্রটি, সেটা আমরা ইতিমধ্যে অস্ত্রটি উদ্ধার করতে পেরেছি, সেটা আমাদের কাস্টডিতে আছে। আর আমরা এই ডাকাতিতে ব্যবহৃত যে স্পিডবোট আছে সেটাও আমরা জব্দ করতে সক্ষম হয়েছি আর কি। মাদারীপুরের রাজারচর এলাকায় ডাকাতির চেষ্টাকালে স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়ে শরীয়তপুর এসেছিল ডাকাত দল। স্বৈরাচার পতনের পর গত 7 মাসের মাথায় গত 2 সপ্তাহে দেশের সব প্রান্তে চুরি, ডাকাতি, লুণ্ঠন, চাঁদাবাজি, খুন, ধর্ষণ সবকিছু সমানভাবে বেড়েছে।
দেশের এমন কোনো প্রান্ত নেই যেখানে চুরি, ডাকাতি, ধর্ষণ কিংবা হুমকি ধমকি অথবা লুণ্ঠন হচ্ছে না। অপরাধের মাত্রা এতটাই বেড়েছে যে এখন রাত থেকে দিন পর্যন্ত বিভিন্ন প্রান্তে মানুষ নিজ দায়িত্বে তার এলাকা পাহারা দিয়ে স্থিতিশীল পরিস্থিতি ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে। র্যাব, পুলিশের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবেই কাজ করছে না, কাজে আসছে না সেনাবাহিনীর মেজেস্টি পাওয়ার পর্যন্ত। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়েছে যে 25 তারিখ রাত 3টা বাজে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করে সেটা ব্রিফ করেছেন দেশের জনগণকে। কিন্তু কি কারণে এতটা বিশাল নাজুক অবস্থা তৈরি হয়েছে? স্বৈরাচার পতনের 7 মাসের মাথায় যেখানে এতটা নাজুক অবস্থা ছিল না, কেনই বা মাত্র 2 সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি নাজুক অবস্থা তৈরি হয়ে গেছে সারা দেশ জুড়ে? কেন বা টার্গেট কিলিং হচ্ছে? কেনই বা ছাত্র থেকে শুরু করে ব্যবসায়ী, সাধারণ মানুষ সবাইকে টার্গেট করা হচ্ছে? কারা করে যাচ্ছে এইসব? এর পেছনের কারণ কি? কোন গোষ্ঠী এর পেছনে কাজ করে যাচ্ছে? এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে? এমন যত খুঁটিনাটি প্রশ্ন রয়েছে এবং কোন হুমকির মুখে রয়েছে বাংলাদেশ, এর সবকিছু তুলে আনার চেষ্টা করবো আজকের ভিডিও। গত 17 ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজশাহীগামী দূরপাল্লার বাসের কন্ট্রোল নেয় একদল ডাকাত এবং ধর্ষক, যারা পুরো রাতের 3 ঘন্টারও বেশি সময় বাসটি নিজেদের নিয়ন্ত্রণে রাখে এবং যাত্রীদের সাথে ডাকাতি থেকে শুরু করে ধর্ষণের সব ধরনের অপকর্মই করেছিল। গত 19 ফেব্রুয়ারি বেলা 2টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দলের মুখোমুখি ক্লাশ হয়ে যায়, যে মারমুখী অবস্থানে শেষ পর্যন্ত যুবদল এবং শিবিরের নামও চলে আসে এবং মারমুখী এই অবস্থানে বিকেল পর্যন্ত অন্তত 50-এর বেশি আহত হয়ে যায়। সন্ধ্যার পরপর সেই আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র দলের এই মুখোমুখি অবস্থানের সূত্রটা হয়েছিল ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের এবং চালু রাখার বিরোধিতাকে কেন্দ্র করে, যার এন্ড রেজাল্ট তেমন ভালো কিছু হয়নি দোষারোপ ছাড়া। এই সব উত্তাপ যখন চলছিল তখন দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক চুরি, ডাকাতি, রাহাজানি কিংবা খুন খারাপি সবকিছুই সমান তালে হয়ে যাচ্ছিল। এই সবকিছুর অন্যতম আখড়ার বড় একটা প্রান্ত হয়ে উঠেছিল রাজধানীর মোহাম্মদপুর এলাকা, যেটা রীতিমতো সাধারণ মানুষের কাছে এখন একটা আতঙ্কের নামে পরিণত হয়েছে, বরং আবাসিক এলাকা থেকে দূরে সরে গিয়েছে। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে ধানমন্ডি উত্তরা থেকে শুরু করে 25 তারিখ রাতে বনশ্রীতে এক ব্যবসায়ীকে সরাসরি গুলি করার মাধ্যমে তার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। খুন, ছিনতাই, চুরি, ডাকাতি, ধর্ষণ, রাহাজানির মতো ইস্যুগুলোকে সরকার যখন সামাল দিতে হিমশিম খাচ্ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে ঠিকভাবে কাজ করছিল না, তখন রাজনৈতিক দলগুলো যেখানে সরকারকে সহযোগিতা করে সরকারের পাশে এসে দাঁড়ানোর কথা, সেখানে বেশ কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে সরাসরি চুরি, ডাকাতি, চাঁদাবাজি এবং লুণ্ঠনের অভিযোগ পাহাড় সমান হয়ে গেছে। ঘটনাগুলো এতটাই উত্তাপ ছড়াচ্ছিল যে ধীরে ধীরে সেগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে পর্যন্ত পৌঁছে গিয়েছে, যার মধ্যে অন্যতম একটা ছিল কক্সবাজারের ল্যান্ড ডিসপিউটকে কেন্দ্র করে এয়ারবেজ অ্যাটাক, এবং সেটা ভারতীয় মিডিয়া থেকে সারা পৃথিবীর মিডিয়াতে ছড়িয়ে গেছে ঠিক এভাবেই। নেগেটিভ এতগুলো নিউজ যদি এক সপ্তাহে একক সিরিয়ালে আপনি দেখতে যান, তাহলে আপনার কাছে এটা নিশ্চিতভাবেই মনে হবে দেশ কোনোভাবেই কাজ করছে না, কিংবা দেশের সব মেকানিজম ফেল করে যাচ্ছে এবং দেশ পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। বিশ্বাস করেন আর না করেন, আপনি আমি এমনটা ভাবি, এই জিনিসটা চায় আমাদের প্রতিবেশী একটা দেশ এবং একটা বিশাল জনগোষ্ঠী, যারা দেশে এবং দেশের বাইরে বিভিন্নভাবে ছড়িয়ে আছে এবং আমাদের এই বিশ্বাসটাকে নাড়িয়ে দেওয়ার জন্য রাত দিন 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। শুধু এইটুকু নয়, এটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের বিশাল একটা পার্টে মূলত আজকের দিনে দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। প্রমাণ সহ একটা একটা করে আপনাকে দিচ্ছি কারাই নির্দেশ দিচ্ছে এবং কোন পলয় থেকে আসছে এই নির্দেশ এবং তাদেরকে কারা হেল্প করে যাচ্ছে, তার প্রত্যেকটাই এখন আপনি দেখতে পাবেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে অমির রহমান পিয়াল নামে আওয়ামী সন্ত্রাসী সুইজারল্যান্ডে পালিয়ে যাওয়া অবস্থায় থেকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সাথে একটা অনলাইন মিটিংয়ে যোগ দেন, যে মিটিংয়ে তিনি সরাসরি বলেছিলেন ছাত্র নেতাদের সরাসরি খুঁজে খুঁজে বের করে হত্যা করতে হবে, যে হত্যা করার পেছনে তাদের প্রধান কলেমা হবে জয় বাংলা। ওই লোকটাকে গিয়ে হত্যা করো। আমাদের এই জয় বাংলা, আমি মনে করি এই জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই রকম দালালদের হত্যা করা। যে লোকগুলা আমাদের এই মেটিকুলাস প্ল্যান বলে একটা মানে কি বলে গেট ব্যাক বাংলাদেশ বইলা ইস্ট পাকিস্তানের দিকে ফেরত দিচ্ছে, মানে 54 বছর আগে নিয়ে যাচ্ছে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং দ্যাট ইজ একেবারে খুঁজে খুঁজে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় এই দালালদের হত্যা করা হলো গিয়া মিশন হওয়া উচিত। দ্যাট উইল মেক এ মুক্তিযোদ্ধা। এবং এই মুক্তিযোদ্ধার প্রথম কলেমা হচ্ছে জয় বাংলা। সিরিয়াসলি একটু মিলান তো, এমন একটা স্লোগান দিয়ে আরেকটা দেশে পৃথিবীতে মানুষকে হত্যা করা হয় এবং সেই দেশটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত, সেখানে স্লোগানটা হচ্ছে জয় হিন্দ। যারা জয় হিন্দ বলে না তাদেরকে সেখানেও হত্যা করা হয় এবং সেই একই ধারায় একই পাপেট বাংলাদেশে চাচ্ছে বাংলাদেশেও মানুষ ঠিক এভাবে হত্যা হবে। অমির রহমান পিয়ারের ওই বক্তব্যের পর আমরা ক্লিয়ারলি দেখেছি সমন্বয়ক থেকে শুরু করে ছাত্র নেতা কিংবা ছাত্র সমন্বয়কের যত আহ্বায়ক ছিল তাদের উপর একের পর এক আক্রমণ হয়েছে, যে আক্রমণের বড় একটা অংশ গিয়েছে মূলত প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট লিডারদের উপর, যেমন ব্র্যাক, এনএসইউ, ঠিক একইভাবে চাঁদপুর থেকে চট্টগ্রাম কিংবা হাসনাত থেকে সার্জিস, সবাই সেই টার্গেটে পড়েছে এবং কিছুদিন আগে একই টার্গেটে পড়েছিলেন গাজীপুরের এক ছাত্র সমন্বয়ক। অমির রহমান পিয়ালের ওই বক্তব্যের সাথে বাস্তবতার যদি মিল খুঁজে পান, তাহলে আপনি নিশ্চিতভাবে এই মিলটাও খুঁজে পাবেন
সাধারণ মানুষকে কারা টার্গেট করে যাচ্ছে, কোথা থেকে সেই নির্দেশ এসেছিল এবং কিভাবে সেটা কাজ করে যাচ্ছে, একদম পয়েন্ট টু পয়েন্ট আপনি দেখতে পাবেন যে কিভাবে সেই কাজটা হচ্ছে। গাজীপুর সিটিতে পতিত স্বৈরাচারের মেয়র ছিলেন মেয়র জাহাঙ্গীর। যে জাহাঙ্গীর কিছুদিন আগে একটা কলে এসে ক্লিয়ারলি বলেছিলেন, যে শহরে আমরা দিনে ঘুরতে পারি না সেই শহরে রাতে মানুষ ঘুমাতে দেব না। আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমাদের চূড়ান্ত ডিসিশন, যেই রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দিবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ করবে, আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। অনলাইন কলে জাহাঙ্গীরের বলা সেই নির্দেশনাটা ভাইরাল হওয়ার সাথে সাথে আপনি দেখেছেন সারা দেশ জুড়ে কিভাবে একের পর এক চুরি ডাকাতি থেকে শুরু করে রাহাজানি তার সব প্রান্তে ছড়িয়ে পড়েছে। মোহাম্মদপুর থেকে মিরপুর, উত্তরা থেকে বনশ্রী, এমন কোনো প্রান্ত নেই যেখানে তারা একই কাজ করেনি। পরিস্থিতিটা এমন শুধুমাত্র ঢাকা নয়, বরং ঢাকার বাইরেও একই পরিস্থিতি তারা তৈরি করেছে। চুয়াডাঙ্গা থেকে কুমিল্লা কিংবা চট্টগ্রাম থেকে ময়মনসিংহ, যেখানে আপনি তাকান সেখানেই একই ধরনের ঘটনা আপনি খুঁজে পাবেন। চুরি ডাকাতি সমানভাবে বেড়েছে। সেই বাড়তি চুরি ডাকাতির সাথে তারা নতুন করে যোগ করেছে রান্দা চাপাতি দিয়ে মানুষের উপর নৃশংসভাবে আঘাত করা, এমনকি তারা গুলি পর্যন্ত ব্যবহার করেছে। আর এইসব ঘটনায় তারা সবচেয়ে বেশি টার্গেট করে যাচ্ছে দেশের একেবারেই সাধারণ মানুষ, প্রবাসী কিংবা ব্যবসায়ীদের। যে অপরাধের ধরন এবং জাহাঙ্গীরের বলা নির্দেশনা শতভাগ মিলে যায়, যেখানে একটু পরিমাণও ভুল নেই কিংবা একটু পরিমাণও কোনো ব্যবধান নেই, শতভাগ তার নির্দেশনায় যা হওয়ার সারা দেশেই হচ্ছে। কারণ সেই কলে সে ক্লিয়ারলি বলেছিল আমাদের 80% টিম রেডি আছে। যে কোনো ভাবে সব জায়গায় আমাদের ডাকা, আমাদের সব টিম রেডি আছে। আমাদের 70 থেকে 80% আমাদের টিম যারা আছে সবাই আছে। সেই টিম কোনো রাজনৈতিক টিম নয়, বরং সেই টিম হচ্ছে খুন, চুরি, ডাকাতি, রাহাজানি কিংবা ধর্ষণ, খুনের মতো যত কিছু রয়েছে সেগুলো করার টিম। এটা তার কথায় ক্লিয়ারলি বোঝা যায়। ছাত্র নেতৃত্ব এবং সাধারণ মানুষকে হত্যার যে নির্দেশনা দুজন দিয়েছিলেন সেটা যেভাবে ঠিক বাস্তবায়ন করা হচ্ছে, ঠিক একইভাবে আরেকটা হত্যাযজ্ঞ সারা দেশ জুড়ে করার চেষ্টা করে যাচ্ছে এবং সেটার ডিরেক্ট নির্দেশনা দিচ্ছেন মূলত স্বৈরাচার শেখ হাসিনা। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সেই বাড়ি পোড়ানো এবং ধ্বংস করার পর একটা ফোন কল ভাইরাল হয়েছিল শেখ হাসিনার। সেই ফোন কলে সে ক্লিয়ারলি বলেছিল আমাদের বাড়ি আছে, তাদের বাড়ি নেই। যে সূত্র ধরে আপনি যদি ক্লিয়ারলি তাকান, পরের এক সপ্তাহের মধ্যে প্রথম ভিকটিম হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর কাপির বাড়ি। কাপির বাবা মা, ভাই বোন সহ যতজন রয়েছে তাদেরকে বাহির থেকে তালা লাগিয়ে দিয়ে আগুন দিয়ে দেওয়া হয়েছে সেই ঘরে। আলটিমেটলি টার্গেট ছিল কাপির পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া। যে ফোন কল যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের পক্ষে এই ধরনের ফোনে বক্তব্য দেওয়ার কথা আপনি স্বপ্নেও ভাবতে পারেন না, অ্যাটলিস্ট এমন কারো কাছ থেকে যিনি একজন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। যে হাত দিয়ে হাতের পিঠে ভেঙেছে আর ওই টাকা চালিয়েছে, তাদের ওই হাত দিনের মতো এমন করে দিতে হবে যেন প্রতি মুহূর্তে হাতের দিকে তাকিয়ে এটা যেন মনে করে যে এই হাত দিয়ে 32 নম্বর ভেঙেছে। এটা পারবে নাকি তোমরা? সেটা আমাকে বলো, ওটা আমি চাই। সকলের ছবি আছে, খুঁজে খুঁজে বের করো কে কোথায় বেঁচে থাকবে সারা জীবন আর ওই হাত দেখবে। এটাই আমি চাই, আর কিছু চাই না। এবার আপনি ক্লিয়ারলি মিলিয়ে নিন, ছাত্রদের উপর টার্গেট অ্যাটাকের কথা বলেছিলেন অমির রহমান পিয়াল। সাধারণ মানুষের বাড়িঘর থেকে শুরু করে ধর্ষণ, চুরি, ডাকাতি যত কিছু আছে সেগুলোর কথা ক্লিয়ারলি ইন্ডিকেট করে বলেছিলেন জাহাঙ্গীর আলম। ঠিক একইভাবে স্পেসিফিক টার্গেটে কাউকে হত্যা করা কিংবা তাদেরকে ধ্বংস করে দেওয়ার টার্গেটের কথা সরাসরি বলেছিলেন সাবেক স্বৈরাচার শেখ হাসিনা। এটুক বিশ্লেষণের পরে নিশ্চিতভাবে আপনারা বোঝার বাকি থাকার কথা নয় কারা এসব কাজ করে যাচ্ছে, কাদের নিন্দনে এসব হচ্ছে, কারা অর্থ যোগাচ্ছে, কারা সন্ত্রাসী যোগাচ্ছে এবং কারা সন্ত্রাসী হচ্ছে। সরাসরি সন্ত্রাস মূলত এখানে সবচেয়ে বড় সন্ত্রাস শেখ হাসিনা এবং তার দোসর যতগুলো রয়েছে, অমির রহমান পিয়াল কিংবা জাহাঙ্গীর, অথবা দেশের ভেতরে বাইরে ছড়িয়ে থাকা যত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ রয়েছে এবং তাদের সমর্থনকারী যারা রয়েছে তারাই এই সবগুলো কাজ করে যাচ্ছে। এবং এই পরিস্থিতিটা নতুন করে তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তারা মানুষের ভেতরে এক ধরনের প্যানিক তৈরি করার চেষ্টা করে যাচ্ছে, যাতে মানুষের আস্থা হারিয়ে যায় সরকারের উপর থেকে, মানুষ যেন ভয় ভীতিতে সন্ত্রস্ত হয়ে যায় এবং দেশের রাস্তায় চলাফেরা করতে ভয় পায় এবং রাতে ঘুমোতে গেলেও মানুষ যেন আটকে ওঠে। সেই পরিস্থিতি তৈরি করার জন্য তারা এমন এমন ন্যাক্কারজনক কাজ করে যাচ্ছে যা দেখলে আপনার মনে হবে যে গত 15 বছর এই ধরনের জানোয়ারগুলো একটা দেশকে শাসন করেছিল, আমরা সেই দেশে বসবাস করে যাচ্ছিলাম। জামাতের একজন শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন, এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে, তুমি আজকে মামু বাড়িতে আছো। আওয়ামী লীগের ভাই, আপনারা এই দেশের মানুষ, আপনাদের এই যে আমরা হাসাহাসি করছি, দাদা আজকে বলছিল যে আমি খুব খুশি, আসলেই খুশি, খুব খুশি। আপনাদের যে কোনো ধরনের এই ধরনের ক্রাইসিসে আমি সবসময় খুশি, কারণ আপনারা এই দেশে আজ পর্যন্ত যত বড় বড় ধরনের যত মানে আর্টিফিশিয়াল যেই হত্যাকাণ্ডগুলো করা হয়েছে, সেটা সেই গান পাউডার থেকে শুরু করে ওই পিলখানা, তারপরে আন্দোলন, হেফাজত, সব জায়গায় নির্মম রসিকতা করেছেন। এই শেখ হাসিনা সংসদে বসে নিজের চোখে দেখেছে, আমি তো তখন ঢাকায়, আমি একদম ভোর 4টা থেকে আমি এই হেফাজতের মাঠে,
আমি নিজের চোখে দেখেছি পাশে থেকে লোক গুলি খেয়ে মারা যাচ্ছে। আমি শেষ ছিল আমি লাইভ আমাদের 21 টিভি বন্ধ করে প্রায় 2-3 ঘন্টা সেদিন বন্ধ ছিল, কনক ভাই মনে আছে নিশ্চয়ই। তো তারপরের দিন শেখ হাসিনা সংসদে গিয়ে বলল যে ওরা রং মেখে তারপরে শুয়েছিল, একটা ক্যাজুয়ালিটি হয়নি। এত নির্মম রসিকতা কোনো মানুষ করতে পারে? তো আওয়ামী লীগের জন্য আমাদের ভেতরে কিন্তু মায়া আছে। আমাকে দিয়ে হাসিনা যেটা করেছে সেটা ইভেন আওয়ামী লীগের অনেক মানুষ, আপনারা যাকে তাকে ভালোবাসেন, তারাও পারবেন না। যে ধরনের নিষ্ঠুর আচরণ করে এটা আপনাকে দিয়েও সম্ভব না। তো আমরা শুধু এইটুকুই বলতে চাই যে এই দেশের রাজনীতিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে শেখ হাসিনা। যে মুজিবুর রহমান খারাপ ছিল না ভালো ছিল সেটা নিয়ে আলোচনা করতে গেলে ওই দাদার একটা বই আছে, ওইখানেই শুনেন। এই যে এখন বলে না, আজকালকে একটা পোস্ট দেখলাম, সেই পোস্টের মধ্যে লেখা হচ্ছে যারা নাকি বীরাঙ্গনা ছিল 71-এর সময়, যারা নাকি মানে ইয়ে হয়েছিল, যাদের কোনো পরিচয় ছিল না, এরকম কিছু মানুষকে নাকি শেখ মুজিব বলেছে লিখে দিও 32 নাম্বার তাদের ঠিকানা, শেখ মুজিব আমাদের বাবা। এই শেখ মুজিব বিদেশিদের সাথে চুক্তি করেছে তাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য, সে বাংলাদেশে রাখতে চায়নি তাদেরকে। দূষিত রক্ত বলছে, দূষিত রক্ত বলেছে। এবং এটা এই পিনাকি দাদার ওই বইতে উনি রেফারেন্স ওই জিনিসগুলো বলেছেন, আমি এছাড়াও অনেক বইতে পড়েছি। তো এই তো শেখ মুজিব, তাকে নিয়ে যদি আপনি কথা বলতে চান, এই 32 নাম্বারকে নিয়ে নেগেটিভ কথা বললে অনেক কথা ইতিহাসের একদম সূত্র ধরে বলে দিব। আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু এই কথা আপনারা বলাচ্ছেন। আজকে 32 নাম্বার ভাঙতে মানুষ যেত না যদি আপনি কয়দিন আগে 2,500 মানুষ না মারতেন। বিএনপি আপনার পাশে দাঁড়াইতো যদি বিএনপির যে নেত্রী তাকে যদি তার ঘর থেকে আপনি বের না করতেন। এই তারেক রহমানকে দেশসারা করেছেন আপনারা। আজকে এই জামাতের উপরে যে ধরনের নির্যাতন হয়েছে, জামাতের একজন শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে, তুমি আজকে মামু বাড়িতে আছো। তো আওয়ামী লীগের লোকজনের আমরা যেটা মনে করি যে একটু মিনিমাম হইলেও আপনাদের অনুশোচনা হওয়া দরকার। বাংলাদেশের মানুষের কাছে এখনো সময় আছে, মাপ চান। যতই এদের কথাবার্তা শুনে ফাল পারেন যে 75-এ যেটা হয়েছে সেটা আমরা হইতে দিব না, আর 75-এ মানুষ নেচেছিল, আজকেও নাচছে, আজকেও আপনারা কিছু করতে পারেন না। ভবিষ্যতে এরকম করলে আবারও মানুষ এইভাবে আপনাদের বিরুদ্ধে নামবে, সেদিনও কিছু করতে পারবেন না। আজকে যারা বেঁচে আছেন তারা চোখের সামনেই দেখছেন যে 15ই আগস্টে মানুষ যে মিষ্টি বিতরণ করেছিল সেটা সত্য কি মিথ্যা। রাইট ইলিয়াস, আমি শুধু একটা বিষয় যোগ করতে চাই। আপনি যে হেফাজতে রক্তের কথা বললেন, রক্ত রং মেখে হাসিনা যে বললো, আপনি নিশ্চয়ই দেখেছেন আরো নির্মম কথা। সে নিজের নির্দেশ দিয়ে গুম করে বলেছে এরা অভিবাসী হতে যে সাগরে ডুবে মারা গেছে, কিন্তু সে দিয়েছে। অথচ সে নিজে নির্দেশ দিয়ে তাদেরকে খুন করেছে, গুম করেছে, মেরে ফেলেছে, বলেছে এরা বোধহয় দেশ ত্যাগ করতেছে, মারা গেছে। পিনাকিদা, আপনার কাছ থেকে একটু জানি যে এখন করণীয় কি? আওয়ামী লীগের সহযোগিতার অনুকম্পার সুযোগ নাই, এই জায়গাতে আমাদের রাজনৈতিক দলগুলো কি করতে পারে, সরকারের ভূমিকা কি হওয়া উচিত আগামীকাল থেকে? আপনার মন্তব্যটা আমরা জানতে চাই, আপনার বক্তব্যটা জানতে চাই। আমি প্রথম থেকে যখন 5ই আগস্ট হলো তারপরে কিন্তু আমার চিন্তা ছিল যে কিভাবে রিকনসিলিয়েশন করব, কিভাবে তাদেরকে সমাজে এটা আবার ফেরত নিয়ে আসবো, তারা অনুশোচনার মধ্যে দিয়ে, ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে সমাজে ইন্টিগ্রেটেড হবে। কিন্তু সেটা হলো না, এবং আমরা প্রত্যেকেই একমত যে তাদের মধ্যে অনুশোচনার বিন্দু মাত্র কোনো ইয়ে নাই, এবং তারা জুলাই বিপ্লবকেই আর বরং প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নানা ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে। সো নো মার্সি, এখন আর কোনো ক্ষমা নয়। বাংলাদেশের ভেতরে বসে যারা আওয়ামী ফ্যাসিবাদের কথা বলবে, সহানুভূতি দেখাবে, ওই শাওন টাউন সহ যে বলে না কেরা উঠছে, শাওন টাউন সহ যারা বলবে তাদের সবাইকে জয় বাংলা করে দিতে হবে। এবং আমাদের আগামী 1 মাস ধরে, ওরা 1 মাসের কর্মসূচি নিয়েছে না, আমাদের আগামী 1 মাস ধরে আমাদের কর্মসূচি চলবে এদেরকে জয় বাংলা করা। সীমান্তে বাংলাদেশিকে গুলি করে নিয়ে গেল বিএসএফ, হাসপাতালে মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ আল আমিন নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। স্থানীয়রা জানায় শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। রাত 9টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে। বায়েক ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত হয়েছে, তবে কি কারণে গুলি করেছে সেটা এখনো বলা যাচ্ছে না। মরদেহ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা 7টার দিকে সীমান্তে গুলির ঘটনা ঘটে। এ সময় শুনেছি এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ নিয়ে যায়, পরে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আজ এই বিষয়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে, তখন বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।